স্তব্ধতা লিখছে প্রেম কোন সুরে, বুঝতে পারা যায় না। তুমি কাছে কাছে নাকি সেই দূরে, বুঝতে পারা যায় না। ঝাঁপ দিয়ে আসবে নদী, যাবে বুঝি ভেসে স্রোতে, বাসছ ভালো লুকিয়ে কি? বুঝতে যদি নাই বা পারি, বলে দিও কি যে হলো, কি যে হলো, কি হতে। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন নির্মাল্য রায়ের গল্প রং রুট। যদি আমাদের গল্প আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। জীবনে যখন যেটা চেয়েছি অধিকাংশ ক্ষেত্রেই পাইনি। না চাইতে অবশ্য পেয়েছি অনেক কিছু। এই যেমন ধরুন, মা বাবা সহ আমার ইচ্ছে ছিল ডাক্তার হব। বারতিনেক এন্ট্রান্সে বসলাম, বিড়ালের কপালে শিঁকে ছিঁড়ল না। বোটানিতে মাস্টার্স করার পর ব্যাংকিং সার্ভিস পরীক্ষা দিলাম, আরও 5টা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কল লেটারও পেয়ে গেলাম। একেবারেই ইচ্ছে ছিল না বাবার মতো ব্যাংকের অফিসার হওয়ার। বাবার হোটেলে বসে অন্ন ধ্বংস করার চেয়ে এটা ঢের ভালো মনে হলো। তাছাড়া আমার প্রাক্তন মানে তিস্তাকে অন্তত বোঝানো যাবে আমায় যতটা অপদার্থ ভেবেছিল ততটা অপদার্থ আমি নই। তাই চাকরিতে যোগ দিলাম। চাকরির সূত্রে আবার তিস্তার কাছেই ফিরতে হলো। আমার প্রথম পোস্টিং হলো শৈল শহর দার্জিলিংয়ে। ছোটবেলায় বার দুয়েক এসেছিলাম। দিনে রাতে কুয়াশার আস্ফালন। ম্যালের একটু আগে একটা টাওয়ার আছে। প্রতি ঘন্টায় ঘড়িটা তার সশব্দ উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমে গিয়ে উঠলাম মহাদেব ট্যুরিস্ট লজে। রাজনৈতিক অস্থিরতার কারণে ট্যুরিস্ট কম আসতো সে সময়টা। তাই আমার মতো বেশ কিছু ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এক একটা ঘর নিয়ে থাকতো মাসিক চুক্তি ভিত্তিতে। অনেকটা পেইং গেস্টের মতো হিসেব, খাওয়া খরচ আলাদা। এই লজের সন্ধান আমায় দিয়েছিল আমার অফিসার কলিগ শিবাশিস। দুজনের বাড়ি নৈহাটিতে, অথচ এখানে এসেই আলাপ। ওই আমায় বলেছিল এখানে সব সময় ছাতা নিয়ে বেরোতে, নয়তো যখন তখন বৃষ্টি এসে ভিজিয়ে দেবে। প্রকাণ্ড মাপের ছাতা কিনেছিলাম ওর কথা মতো। আসলে পাহাড়ের পাকদণ্ডী পথে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া কোন দিক থেকে আপনার সাথে চুকিতকিত খেলতে আসবে সেটা বুঝে ওঠার আগেই কিছুটা ভিজে যাবেন আপনি। প্রথম প্রথম রোজ সকালে হোটেলের ব্যালকনি থেকে মেঘের সাথে পাঞ্জা লড়ে কাঞ্চনজঙ্ঘার জঙ্ঘা দেখতে পেলেই উল্লাসে ফেটে পড়তাম। পরের দিকে ব্যাপারটা রোজ বিরিয়ানি খাওয়ার মতো একঘেয়ে হয়ে গেল। এই মায়াবী শহরে সবার মধ্যে থেকেও কখন যেন আপনি একলা হয়ে যাবেন। যত দিন যেতে লাগলো ভীষণ নিঃসঙ্গ বোধ করতে লাগলাম। মনের ভিতরে জমে থাকা মেঘগুলো যেন আকাশের মেঘের সাথে দোস্তি করার জন্য উঠে পড়ে লাগলো। শিবাশিসের জোড়াজুড়িতে শনিবার বিকেলে বেরিয়ে পড়তাম নিয়ম করে। খুব দূরে যেতাম না, কারণ রোববার বিকেলের মধ্যে ফিরতে হতো। আমাদের ড্রাইভার ছেলেটি নেপালি, নাম উত্তম ছেত্রী। ওর কাছে ওদের ভাষা খুব অল্প শিখেছিলাম। রামরো ছ মানে ভালো আছি, এটুকুই আমার দৌড়। ওদিকে শিবাশিস ওরফে শিবু রীতিমতো বই কিনে ওদের ভাষা অনেকটাই রপ্ত করে ফেলেছিল। একবার উইকেন্ডে মংপু গেলাম। ওখানে একটা ছোট্ট আর্কাইভ মতো আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা তুলি, টুথব্রাশ, কলম পরম যত্নে রাখা আছে। কেন জানি না, এসব দেখে বুকের ভিতরটায় ভারী কষ্ট হলো। চোখ ঝাপসা হলো। মনে হলো মানুষটা যেন ধারে কাছেই আছেন। ফিরে এসে আবার কাগজ কলম নিয়ে বসবেন। রাতে একটা বাংলোতে ছিলাম। এই শীতের জায়গায় এলে নাকি সবার রঙিন জলের প্রতি আকর্ষণ বাড়ে। আমার ক্ষেত্রে তেমন কিছু হলো না। এতে অবশ্য শিবুর একটু অসুবিধাই হতো। আমি তাই ওকে সঙ্গ দিতাম, সঙ্গে জগজিৎ সিং এর গজল আর দুজনের কাছের মানুষের দূরে যাওয়ার হাহুতাশ। এভাবেই বেশ চলছিল। একে একে মিরিক, লেপচা জগৎ, পেডং সব জায়গাতেই হোমস্টে খুঁজে বের করত শিবু।
স্থানীয় ভাষায় দখল ছিল বলে এখানকার মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারত। আমার আবার আজকাল এক নতুন সমস্যার উদ্রেক হয়েছে। যেখানেই ঘুরতে যাই মনে হয়, ইস, তিস্তা যদি পাশে থাকতো। সিলসিলা ছবির ওই গানটা ইয়ে কাহা আ গয়ে হাম শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছিলাম। বিশেষ করে গানটার শেষে অমিতজির ন্যারেশন, তুম হতি তো ক্যাসা হতা, যেন হৃদয়টাকে এফোর ওফোর করে দিত। একবার তুষারপাত দেখার আশায় সুকিয়া পোখরি যাওয়া হলো। 5,000-এর কম মানুষের বসবাস এই অঞ্চলে। ঘুম স্টেশন পেরিয়ে ডান দিকে সোজা রাস্তা। শনিবার অফিস থেকে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পরন্ত বিকেলে হঠাৎ করে কুয়াশা এসে ঘিরে ফেলল রাস্তা। গাড়ির ফগলাইটও তেমন কাজ করছে না। একটু এদিক ওদিক হলে কয়েক হাজার ফিট নিচে 3টে মাংসপিণ্ড পড়ে থাকবে। জানলার কাজগুলো খুলে দিল উত্তম। গাড়ির ভিতরে মেঘ ঢুকে ভিজিয়ে দিল আমাদের। উত্তম জানলা থেকে মুখ বাড়িয়ে কোনো রকমে রাস্তার বাঁকগুলো বোঝার চেষ্টা করল। 40 মিনিটের পথ প্রায় 2 ঘন্টায় পৌঁছলাম জীবন বাজি রেখে। এখানে হোটেল তেমন ভালো পেলাম না বলে হোমস্টেতেই থাকার সিদ্ধান্ত নিলাম। এখান থেকেই সন্দাকফু যায় সবাই ট্রেকিংয়ে। শুনলাম যারা ট্রেকিং শুরু করেন এখান থেকেই হাত পাকান। আমার মতো কুঁড়ে মানুষের পক্ষে ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চার নেওয়া যে সম্ভব নয় সেটা ভালোই বুঝেছিল শিবু। তাই ওর মনে মৃদু ইচ্ছে থাকলেও সেটাকে ঘুম পাড়িয়ে রাখল। সেদিন কেন জানি না সন্ধে থেকে এই তিস্তার মৃদু ঢেউ এসে আছড়ে পড়ছে মনের আনাচে কানাচে। প্রকৃতির হৃদয়ও যেন আমার মতো বিধ্বস্ত, তাই ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে। পরদিন ভোর হতেই মনটাকে শান্ত করতে বেরিয়ে পড়লাম সুকিয়া পোখরির অলিতে গলিতে সুখের সন্ধানে। শুনেছি ট্রেকিংয়ের পথে মানেভঞ্জ নামে একটা টাউনশিপ আছে, ভারী সুন্দর। আর তাই বিদেশিদের ডেস্টিনেশন দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরের এই ছোট্ট শহর। নিজের মান ভঞ্জন করতে সে পথেই হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর বুঝলাম অনভিজ্ঞতার মাসুল দিতে হবে। তাড়াহুড়ো করে চড়াই বেয়ে ওঠার কারণে দমের বেশ
করে যার নাম 3 বার নেব তার নিজের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার ভালোবাসার মানুষের ক্ষতি হবে। তাই খুব প্রয়োজন ছাড়া এর ব্যবহার না করার পরামর্শ দিলেন। একবার এটা প্রয়োগ করলে আর ফেরানোর পথ থাকে না। আংটিটা হাতে পাওয়ার দিন দুয়েকের মধ্যে হাড়ে হাড়ে দুটো বিষয় উপলব্ধি করেছি। এক হলো, এই জগতে যার যত ধন তার জীবনে তত বেশি অশান্তি। আর 2 হলো, রাগের মাথায় যতই না এর ওর মুন্ডুপাত করি, মানুষের উপকার করার চেয়েও অনেক বেশি কঠিন তার ক্ষতি সাধন করা। মাঝরাতে ঘুম ভেঙে খুঁজতে বসে গেছি সেই আংটি, এমনটাও হয়েছে। ভাবলেও অবাক লাগে, সেদিন ওই রাস্তায় আমার হারিয়ে যাওয়ার কথাই না। হঠাৎ করে আমার জীবনে উদয় হলেন মঙ্গল, আর আমার রক্ষা কবচ হিসেবে দিয়ে গেলেন মানুষের অমঙ্গল করবার হাতিয়ার। কোনোদিন আর তার সঙ্গে দেখাও হবে না, তার কোনো ফোন নাম্বারও নেই যে ইচ্ছে হলে যোগাযোগ করতে পারবো। আদৌ এই আংটি কাজ করবে কিনা যাচাই করতে গেলেই তো কারোর না কারোর অনিষ্ট হবে। অলস মাথায় তখন নানা রকম শয়তানি খেলতে লাগলো। সেদিন গুড ফ্রাইডের ছুটি। হোটেলে নিজের রুমে আছি। শিবু ফিরে এসেছে কাল রাতে। ওর বাবার সেরিব্রাল হয়েছিল, এখন অনেকটাই স্টেবল। ওকে এই আংটির ব্যাপারে কিছুই জানাইনি। দ্বীপ্রাহরিক নিদ্রার মুখরাতে একটু ফেসবুক ঘাঁটছিলাম। হঠাৎ করেই চোখে গেল তিস্তার একটা পোস্টে। ওর বরের সাথে একটা ঘনিষ্ঠ ছবি ভাইজাগের সমুদ্র তীরে, আর নিচে একটা ক্যাপশন, ইউ মেক মাই এভরি ড্রিম কাম ট্রু। মাথায় যেন রক্ত উঠে গেল। মেসেঞ্জারে টেক্সট করলাম তিস্তাকে, খুব ভালো আছো বলো। প্রায় 30 মিনিট ধরে তিস্তা অনলাইন। মেসেজ রিড করলো, তবু উত্তর দিল না। আবার মেসেজ করলাম। আমি দার্জিলিংয়ে, তবে একা। এবার আর অপেক্ষা করতে হয়নি। Everything is over. ভুলতে চাইলে ভোলা যায়। How can I help it? আমার জন্য আরেকটু অপেক্ষা করা যেত না?
ক্ষমতা, বিশেষত সেটা যদি নিজের যোগ্যতায় অর্জিত না হয়, তা যে মানুষকে ভুল পথে পরিচালিত করে নিজের জীবন দিয়েই বুঝতে পারলাম। কর্মক্ষেত্রে বা অন্যত্র পরিচিত কারোর সঙ্গে মতানৈক্য হলেই মনে হতো আংটির শক্তি প্রয়োগ করি। নিজেকে আটকে রাখা মাঝে মধ্যে সমস্যাই হতো। এই ব্রাঞ্চের ম্যানেজার একজন মহিলা, নাম ব্রততী চৌধুরী। কনভেন্ট এডুকেটেড হলেও বাংলা বেশ ভালো বলতে ও লিখতে পারেন। শুনেছি দু একটা কবিতার বইও বেরিয়েছে। অফিসিয়াল গ্রুপে মাঝে মধ্যে পোস্টও করেন তার লেখা। আমি ছোটবেলা থেকেই শিখেছি ঘোড়া আর বস এই দুয়ের থেকে দূরে থাকাই শ্রেয়। এমনিতে খুব এফিশিয়েন্ট হলেও ভদ্রমহিলা বেশ বদমেজাজি। সেদিন ড্রাফটে একটা স্পেলিং মিস্টেক ছিল বলে শিবুকে যা বললেন একেবারেই মেনে নেওয়া যায় না। এখনো বিয়ে থা করেননি, তবে শোনা যায় শিলিগুড়িতে একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে। উইকেন্ডে তার সাথেই থাকেন। এমনিতে হাওড়ার দিকে বাড়ি, তবে বয়ফ্রেন্ডের জন্যই নর্থ বেঙ্গলে ট্রান্সফার নিয়েছেন। ভদ্রলোক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনের লেকচারার। এই ব্রাঞ্চে ডেপুটি ম্যানেজার কেউ নেই। সিনিয়র অফিসার মনোহর সুব্বা কম্পিউটারে অতটা এফিশিয়েন্ট নয় বলেই আমাকেই ডেপুটির কাজ চালাতে হয়। সেদিন ম্যাডাম হঠাৎ আমাকে ডেকে পাঠালেন। আপনি তো এক্সেলের কাজ পারেন, তাই না? হ্যাঁ, কিন্তু আমার কিছু কাজ আছে, এখন পারবো না। কি বললেন? পারবো না? আজ তো 15 মিনিট লেটে ঢুকেছেন। মেসে লাঞ্চ দিতে দেরি করে। এসব লেম এক্সকিউজ প্লিজ আমায় দেবেন না। 2 ঘন্টা সময় দিচ্ছি, আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দিন। আর হ্যাঁ, বেশি কালারফুল করার দরকার নেই, প্লিজ মেক ইট সিম্পল। এরকম অন্যায় অনুরোধ প্রায়ই করেন। এতদিনে অভ্যস্ত হয়ে গেছি ওর এই কাজের পদ্ধতির সঙ্গে। সেদিন শনিবার বিকেলে অফিসের পর একটু ম্যালে গিয়ে বসলাম। কেভেন্টার্সের ছাদ থেকে শহরটাকে আরো রহস্য ঘেরা লাগে। সসেজ আর কফি আমার ফেভারিট কম্বিনেশন। সসেজে এক কামড় দিতে না দিতেই জীবনের শান্তি বিঘ্নিত করতে হাজির হয়ে গেলেন শ্রীমতী ব্রততী। আরে কি ব্যাপার, আপনি কফিও খান? মানে? না মানে আপনাকে দেখলে কেমন সেই দুধ চা আর মেরি বিস্কিটে পারফেক্ট মনে হয়। আপনি আমার লেখাগুলো পড়েন? হ্যাঁ, খুব ভালো লেখেন তো আপনি। সব পড়া হয়নি। ভালো লেগেছে? কোনগুলো যদি একটু বলেন। যা পড়েছি সবই ভালো, আলাদা করে মনে নেই। দিনে দুপুরে এরকম মিথ্যে বলছেন? বলতে পারতেন যে পড়িনি। আশ্চর্য। কোনো রকমে মান সম্মান বাঁচিয়ে ওখান থেকে কেটে পড়লাম। সোমবার ঠিক টাইমেই অফিসে ঢুকলাম আমি আর শিবু। তবু কেন জানি না আমার ডাক পড়লো। আচ্ছা, কাল আমার কথা আপনি কিছু মনে করেননি তো? দেখুন, আমরা অলমোস্ট সেম এজ, বন্ধুই বলা যায়। এটুকু লেখফুল তো করতেই পারি, কি বলেন? ঠিকই তো। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসি। আমি কাল একটু বাড়ি যাব, আপনাকে ম্যানেজারের চার্জ দিয়ে যাব। বাট ম্যাডাম, আমি তো আপনাকে বলে রেখেছিলাম এই উইকেন্ডে আমি বাড়ি যাব। ইয়েস, বলেছিলেন, কিন্তু আমার আসলে বিয়ের ব্যাপারে। ওহ বেশ, আপনি ফিরে আসুন, তারপর না হয় যাব। দাঁতে দাঁত চেপে সহ্য করলাম।
সংলগ্ন একটা আবাসনে থাকেন। অন্যের ক্ষতি চাইতে গিয়ে যে এমন শাস্তি পাবো বুঝতেও পারিনি। তবে একটা সন্দেহ মনে দানা বাঁধছে একটু একটু করে। ব্রততীর মতো একজন রুক্ষ মানুষ রোজ দার্জিলিং থেকে শিলিগুড়ি যাতায়াত করছে শুধু আমার জন্য। তবে ব্রততীকে কোনো প্যাটার্নে ফেলা যাবে না। এত লালিত্য ওর চেহারায়, অথচ কখনো শাড়ি বা সালোয়ার পরতে দেখিনি। সবসময় জিন্স আর কুর্তা। কবিতা লেখে মানে নিশ্চয়ই খুব সংবেদনশীল মানুষ, অথচ অফিসে সবসময় তিরিক্ষি মেজাজ। সেই মানুষটা কি আমায় ভালোবেসে ফেলছে? আমি তো বুঝতেই পারিনি কোনোদিন। তার মানে কি আমি নিজের বিপদ নিজেই ডাকলাম? না না না, এ হতে পারে না। আমি কি উল্টোপাল্টা ভাবছি? আমার মাথাটাই খারাপ হয়েছে। সব হিসেব মিললেও একটা হিসেব এখনো মেলেনি। ব্রততী ছুটি নেওয়ার কারণ হিসেবে ওর বিয়ের কথা বলেছিল। এসব 7-5 ভাবতে ভাবতেই ব্রততীর মেসেজ ঢুকলো। ডিনার হলো? হ্যাঁ, কবে ছুটি দেবে আমায়? ট্রিটমেন্ট প্রোটোকলটা ফাইনাল হয়নি এখনো। আমারও ভালো লাগছে না আপনাকে ছাড়া অফিস করতে। কতদিন ঝগড়া করিনি, কতদিন লেকপুল করিনি আপনার। আমি জানি এই সময় আপনার মুখটা কেমন একটা ভোম্বলানন্দ টাইপের হয়ে গেছে। আচ্ছা শুনুন, কলকাতার রাজারহাটে যে ক্যান্সার হসপিটালটা আছে, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি নেক্সট উইকে। ইজ ইট ওকে উইথ ইউ? এত কেন করছেন আমার জন্য? আমায় ভালোবাসেন? পার্ডন মি? আমায় ভালোবাসেন কিনা জানতে চাইছি। এই শুনুন, মাঝরাতে এসব বোকা বোকা প্রশ্ন করবেন না তো। যথেষ্ট ম্যাচিওর আপনি, যা বোঝার বোঝা নিন। আর হ্যাঁ, আপনার ফিলিংস আপনার কাছে, আপনার যা মনে হয় তাই করবেন, কোনো কম্পালশন নেই। আর কোনো ধোঁয়াশা নেই মনে। আমরা ছেলেরা মেয়েদের ব্যাপারে আসলে বড্ড বেশি জাজমেন্টাল। আর তাই ব্রততীকে নিয়ে বেশ কিছু কথা চাউর ছিল আমাদের অফিসে, যার বেশিটাই অসত্য। আমার সমস্ত হৃদয় জুড়ে ছিল তিস্তা। তাই ব্রততীর কোনো কথা সেভাবে বোঝার চেষ্টাই করিনি আমি। আর ব্রততীকে দেখে শিখছি, ভালোবাসা মানে কাউকে অধিকার করা নয়, বরং ভালোবাসার বেশিটাই বন্ধুত্ব। আমার কাছে তখন বেঁচে থাকাটা আর সব কিছুর চেয়ে বেশি জরুরি। এমনিতেই কেমো আর রেডিয়েশনে ভারী অদ্ভুত চেহারা হয়েছে আমার। তারপরেও যে কিভাবে ব্রততী আমায় ভালোবাসে ওই জানে। এর থেকে আমায় মুক্তি পেতেই হবে। তার একটাই উপায়, ব্রততীর মনে আমার সম্পর্কে বিষ ঢেলে দিতে হবে। ও ভালো না বাসলেই আমার মুক্তি। তখন সন্ধে 7টা। দার্জিলিংয়ের ভূমি সন্তানরা এ সময় ঘুমিয়ে পড়ে, কারণ ওদের সকাল শুরু হয় ভোর 4টেতে। টেক্সট করলাম ব্রততীকে। কি করছেন? কিছু না, একটা উপন্যাস লেখা শুরু করেছি জাস্ট। কি নাম? রং রুট। একটা কথা জিজ্ঞেস করব? শিওর। লাস্ট যেবার 1 সপ্তাহের জন্য বাড়ি গেলেন, বলেছিলেন বিয়ের ব্যাপারে। আমার নয়, জ্যাট তো দিদির। ও আচ্ছা, আমায় কি দেখে ভালোবাসলেন বলবেন? আবার শুরু করলেন, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি তো। এটা ম্যাটার করে না আপনার কাছে? করে, বাট কিছু করার তো নেই। আমি তিস্তা নামে অন্য একটা মেয়েকে ভালোবাসি। কি চাইছেন? আমি আর যোগাযোগ না করি, এই তো? তাতে ভালো থাকবেন আপনি? হ্যাঁ। এতদিনের বন্ধুত্বের দাবিতেও তুমি বলে ডাকিনি কখনো। কোথাও ঘুরতে যেতেও চাইনি, ফোনও করি না অফিসিয়াল কারণ ছাড়া। সপ্তাহে 1 দিন হয়তো মিনিট 5 চ্যাটে কথা হয়, তাতেও প্রবলেম তোমার? তোমার নয়, আপনার। আমার তাতেও প্রবলেম। জানেন আমি মরে যাব, বাঁচব না, তাই করুণা দেখাচ্ছেন। ছি না। এরপর আর কখনো আমায় ফোন করেনি ব্রততী। নিজের আগুনে নিজেকে যে এভাবে পুড়ে মরতে হবে একবারও ভাবিনি। আমি হেরে গেলাম নিজের কাছে, ব্রততীর ভালোবাসার কাছে। যে মানুষটা তাকে ভালোবাসে কিনা জানে না,
যে মানুষটার আয়ু কতদিন তাও জানে না, তাকে এমনভাবে যে ভালোবাসতে পারে তাকে দূরে সরিয়ে রাখার সাধ্য যে আমার নেই। এমন ভালোবাসার খোঁজে মানুষ মাইলের পর মাইল পথ হাঁটতে পারে, আর সেই ভালোবাসা নিজে এসে আমার কাছে ধরা দিয়েছে। ওর ভালোবাসা, ওর বন্ধুত্ব আমার জীবনকে নতুন করে চিনতে শিখিয়েছে। একদিন না একদিন তো মরতেই হবে, তার জন্য ভালোবাসাকে ফেরাবো কেন? ভুল পথে হাঁটতে হাঁটতে একদিন না হয় ভুল করে ভালোবেসে ফেললাম জীবনকে। জীবন মানে তো সংখ্যা নয়, জীবন মানে ভালোবাসার পাহাড়ে মনুষ্যত্বের সূর্যোদয়। আমার জন্য ফেরো যদি, আমার জন্য ফেরো যদি। স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন নির্মাল্য রায়ের গল্প রংরুট। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, ব্রততীর ভূমিকায় সুচেতা মিত্র, শিবুর ভূমিকায় সৌরভ সরকার এবং গল্প পাঠে তমজিৎ। যদি আমাদের গল্প আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।